নমস্কার বন্ধুরা। আজ তোমাদের যে গল্পটি আমি শোনাব ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা ঘনাপুরার কুঠি বাড়ি। গল্প পাঠে আমি সাধন ঘোষ। বিন্ধ্যাচলের কাছে শিবপুরা নামে একটি জায়গা আছে। শীতকালে অনেক বাঙালি স্বাস্থ্যোদ্ধারের জন্য সেখানে যান। একবার কি হলো, আমিও আমার এক বন্ধুর সঙ্গে শিবপুরাতে এলাম। আমার বন্ধুর নাম অজয়। ও প্রতি বছরই ওর মা বাবা ভাই বোনদের সাথে এখানে আসে এবং মাসখানেক থেকে শরীর ভালো করে তারপরে যায়। এবছর একটু অসুবিধের কারণে ওর বাড়ির লোকেরা কেউ এলো না, তাই দু বন্ধুতেই আমরা এলাম। শিবপুরাতে আসার আগে লগনদেওকে চিঠি লিখে ঘর বুক করে তবেই আসা হয়, কিন্তু এবারে সেসব কিছুই করা হয়নি। তাই লগনদেও অন্য চেঞ্জারদের ঘর দিয়ে ফেলেছে মাত্র 2 দিন আগে। এমন সময় আমরা গিয়ে হাজির। অজয়কে দেখেই তো জিভ কাটল লগনদেও। বলল, এ কি বাবু, আপনি? অজয় বলল, হ্যাঁ আমি। আমার ঘর কই? আমি তো এবারে আপনার কোনো চিঠি পাইনি। অন্যবারে আপনি মানি অর্ডার করে টাকা পাঠিয়ে দেন, চিঠি দেন, কিন্তু এবারে সেসব কিছুই করেননি। তাই ভাবলাম আপনাদের হয়তো কোনো অসুবিধে হয়ে গেছে, এবছর এলেন না। এই ভেবে আমি অন্য লোককে ঘর ভাড়া দিয়ে দিলাম। অজয় হেসে বলল, তোমার অনুমানই ঠিক। আমাদের খুবই অসুবিধে এবছর, তাই বাড়ির কেউ আসেনি। তবে কি না, আমার তো অসুবিধে কিছু নেই, সেই জন্য আমার এই বন্ধুটিকে নিয়ে আমি চলে এলাম। এখন আমাদের থাকার একটু ব্যবস্থা করে দাও। লগনদেও বলল, অসম্ভব। এবছর এত বেশি চেঞ্জারদের ভিড় যে কোথাও কোনো জায়গা খালি নেই। তাহলে কি হবে, ফিরে যাব আমরা? না না, ফিরে যাবেন কেন, ব্যবস্থা একটা হবেই। এখান থেকে 3 কিলোমিটার দূরে পাহাড়ের কোলে ঘনাপুরা নামে একটি গ্রাম আছে। তার জল হাওয়া আরও ভালো, আপনারা সেইখানে চলে যান। তবে কিনা ওখানে গেলে একটু অসুবিধে হবে আপনাদের, কারণ দোকান বাজার করতে শিবপুরাতেই আসতে হবে। আর বলে ফেলো, আর একটা অসুবিধে হবে, সন্ধে পর্যন্ত বাইরে থাকতে পারবেন না। আমি বললাম, কেন? ওখানে একটু বাঘের ভয় আছে। অজয় বলল, কুছ পরোয়া নেই, ঘনাপুরাতেই যাব আমরা। যান, তার আগে আমাকে 10টা টাকা দিয়ে যান, আপনাদের জন্য দোকান বাজারটা তো করে নিয়ে যেতে হবে। আমি 10টা টাকা লগনদেওয়ের হাতে দিতেই ও খুব খুশি হয়ে ছোট্টু নামে একটি কিশোরী মেয়েকে আমাদের সঙ্গে দিল। ছোট্টু আমাদের সামান্য মালপত্র যা ছিল তা মাথায় নিয়ে চলল। চলিয়ে বাবুজি। আমরা ছোট্টুকে অনুসরণ করে গ্রাম্য পথ ধরে পার্বত্য ঘনাপুরার দিকে চললাম। এই ঘনাপুরার উল্টো দিকেই হলো কালীকুয়ার বন, দুর্ধর্ষ সব ডাকাতদের আস্তানা যেখানে। আমি যে সময়কার কথা বলছি তখন এখানকার বনভূমি যে কী নিবিড় ছিল তা এখনকার মানুষ কল্পনাও করতে পারবে না। যেমন গভীর অরণ্য, তেমনই প্রাকৃতিক সৌন্দর্যে ভরা। গাছের ডালে ডালে যেমন ময়ূরের বাহার ছিল, তেমনই ছিল বানরের উপদ্রব। যাই হোক, একসময় আমরা ছোট্টুর সঙ্গে ঘনাপুরা এসে পৌঁছালাম। এখানে ইংরেজ আমলের পরিত্যক্ত একটি কুঠি বাড়ি ছিল, তারই একটি ঘরে আশ্রয় হলো আমাদের। ঘরটা ধুলোয় ময়লায় ভরা, কিন্তু হলে কি হয়, মিষ্টি মেয়ে ছোট্টু নিমেষের মধ্যে ঘর ঝাড় দিয়ে পরিষ্কার করে দুজনের জন্য দুটো নোয়ারের খাটিয়া পেতে দিল। আমরা তার উপর বেডশিট বিছিয়ে সেটাকে আমাদের শোয়া বসার উপযোগী করে নিলাম। একটু পরেই লগনদেও এলো, চাল ডাল তেল নুন আলু আর আন্ডা নিয়ে। চালের সের তখন 8 আনা, তেল 2.5 টাকা, আর 1 টাকায় 1 ডজন আন্ডা। 5 শিখে 1.5 টাকায় একটা গোটা মুরগিও পাওয়া যেত। ভাবা যায়। রান্নার জন্য কেরোসিন স্টোভের চল অতটা ছিল না তখন। ঘুঁটে কয়লার উনুনে অথবা উনুনের মতো করে ইট পাথর সাজিয়ে তাইতে কাঠ জেলে রান্না করা হতো। আমরা লগনদেওকে বললাম, সবরেই তো ব্যবস্থা হলো,
এখন রান্না করার একজন কাউকে ব্যবস্থা করে দাও। লগনদেও বলল, কেন? ছোট্টুকে তো দিয়েছি, ওই সব ব্যবস্থা করে দেবে। সারা দিন ও আপনাদের কাছে কাছে থাকবে, শুধু রাত্রে চলে যাবে ওর মায়ের কাছে। লগনদেও এরপর ওর পরিচিতদের সঙ্গে একটু বাতচিত করে আমাদের দেখভালের পরামর্শ দিয়ে চলে গেল শিবপুরার দিকে। ছোট্টু আমাদের রান্নাবান্নার কাজে লেগে গেল, আর আমরা অল্প সময়ের মধ্যে ঘুনাপুরাকে চষে ফেলে ওখানকার পরিষ্কার ইদারার জলে স্নান টান করে মধ্যাহ্ন ভোজনের জন্য তৈরি হলাম। কিশোরী ছোট্টুকে খুবই ভালো লেগে গেল আমাদের। গায়ের রং মাজা কালো, ভাসা ভাসা চোখ, আর কি সুন্দর ওর মুখখানি। খুবই গরিবের মেয়ে। ওর বয়স যখন 2 বছর, তখন ওর বাবা কালীকুমার ডাকাতদের হাতে প্রাণ হারায়। এখন ওর বয়স 14 বছর। মা ছাড়া আর কেউ নেই ওর। মা জঙ্গলে কাঠ কুড়িয়ে সেই কাঠ বাজারে বিক্রি করে কোনো রকমে দিন চালায়। ছোট্টুর বিয়ের জন্য কথাবার্তা চলছে শিবপুরার একটি ছেলের সাথে, কিন্তু ছেলেটির বাবা 2000 টাকা নগদ না পেলে এই বিয়েতে রাজি নয়। যাই হোক, আমরা মধ্যাহ্নভোজন সেরে ট্রেন জার্নির ক্লান্তি দূর করতে তীরে একটা ঘুম দিলাম। বিকেলে ঘুম থেকে উঠে ছোট্টুকে ডেকে চা করতে বললাম। ও খুব আনন্দের সঙ্গেই আমাদের কাজ করতে লাগলো। তার উপর আমরা যে কদিন এখানে থাকবো সেই কদিন আমাদের সঙ্গে ওকে খেতে বলায় ও আরও খুশি হয়ে গেল। আমরা যখন কুঠিবাড়ির বাইরে বসে চা খাচ্ছি, সেই সময় ছোট্টুর মা এলো। ওর মাকে আরও সুন্দর দেখতে। মা এসে বলল, লগনদেও তোমাদের এই বাড়িতে থাকতে দিয়েছে? আমি বললাম, হ্যাঁ, শিবপুরাতে একটি ঘরও খালি নেই। কিন্তু এই বাড়িতে তোমরা কেমন করে থাকবে আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার একটু ভূতের ভয় আছে, তাই বললাম, কেন? রাত্রিবেলা খারাপ কিছু হয় নাকি এখানে? কি যে হয় আর কি হয় না তা আমরাও জানি না। তবে এই কুঠিবাড়িতে এর আগেও যারা এসেছিল তারা কেউ এক রাতের বেশি থাকতে পারেনি। সাহেব আমলের পুরনো এই বাড়ি। কত নাচ গান, হই হুল্লা, আমোদ ফুর্তি, কত খুন খারাপি হয়েছে এখানে। অজয় বলল, তাতে কি? এই বন পাহাড়ের দেশে এমন একটা আশ্রয় যখন পেয়েছি, তখন কোনো কিছুর ভয়ে এখান থেকে আমরা যাচ্ছি না। অজয় বলল বটে, আমার কিন্তু ভয় কাটল না। ছোট্টুর মা আমাদের রাতের খাবারের জন্য কয়েকটা রুটি ও ডাল তৈরি করে দিয়ে বিদায় নিল। আমরা ছোট্টুর জন্য ডাল রুটি দিয়ে দিলাম ওর মাকে। তারপর পাহাড় জঙ্গলের দেশে বনভূমির ফাঁক ফোকরে যতটুকু যাওয়া যায় গিয়ে ফিরে এলাম। সন্ধে হতেই ছোট্টুর মা একটা লণ্ঠন নিয়ে এসে রেখে গেল আমাদের জন্য। তার ওই আলোয় দুজনে দুটো গল্পের বই নিয়ে পড়তে লাগলাম। কিন্তু রাতের কুঠিবাড়ি যে কখন কী চেহারা নেবে তাই কল্পনা করেই শিউরে উঠতে লাগলাম আমি। বেশিক্ষণ বইয়ে মনোনিবেশ করতে পারলাম না। বই মুড়ে রেখে অকারণে পায়চারি করতে লাগলাম। কিন্তু আশ্চর্য, অজয়ের কোনো ভাবান্তর নেই। একসময় ওই আমার দিকে তাকিয়ে বলল, কি হলো তোর, ভয় করছে? তা একটু করছে বই কি, এইরকম একটা বাড়িতে রাত্রিবাস করা রীতিমতো ভয়ের ব্যাপার। ভয়ের তো একটা কারণ থাকবে, সেই কারণটা যখন ঘটবে তখনই টের পাবি। প্রথমে আলো নিভবে, তারপর খাটিয়া দুটো এদিক ওদিক করবে, পরে বন্ধ দরজার খিল আপনা থেকেই খুলে যাবে। নয়তো হাজার চেষ্টা সত্ত্বেও দরজা জানলার কিছুই আমরা খুলতে পারবো না। অর্থাৎ ছকে বাঁধা নিয়মগুলো এক এক করে হতে থাকবে সব। অজয় বলল, কোনো কিছুই হবে না, খেয়ে দে, শুয়ে পড়, তেরে একটা ঘুম দে, দেখবি সকাল হয়ে গেছে। ওর কথা মতো তাই করলাম। কিন্তু করলে কি হবে? দুপুরে ঘুমিয়ে পড়ার ফলে আর মনের মধ্যে একটা অজানা আতঙ্ক দানা বেঁধে থাকায় ঘুম কিছুতেই এলো না। হঠাৎই দরজায় টক টক শব্দ। ভয়ে আমার বুকটা শুকিয়ে যেতে লাগলো। এই বুঝি আরম্ভ হলো ভূতের উপদ্রব। আমার ভয় দেখে অজয়ই উঠে গিয়ে দরজা খুলল। ছোট্টুর মা সামনে দাঁড়িয়ে বলল, তোমাদের কোনো অসুবিধা হচ্ছে না তো? অজয় বলল, না না।
তোমরা দুজনে ইচ্ছে করলে আমার ঘরে গিয়ে থাকতে পারো। আমরা মা মেয়ের আলাদা ঘরে শোবো, তোমরা দুজনে একসঙ্গে থাকবে। অজয় বলল, কোনো দরকার নেই, বেশ আছি আমরা। এই রাত দুপুরে এই ঘর ছেড়ে কোথাও আমি যাচ্ছি না। আমি ততক্ষণে বেডশিট গুটিয়ে উঠে পড়েছি। বললাম, ও না যায় না যাবে, আমি যাব, আমার ভয় করছে খুব। অজয় বলল, কাপুরুষ কোথাকার, যা তবে বেরিয়ে যা, আমি একাই থাকবো এই ঘরে, আমার কোনো ভয় ডর নেই। আমি আমার টর্চটি হাতে করে ব্যাগ, বেডশিট যা যা ছিল সব নিয়ে ছোট্টুর মায়ের সঙ্গে ওদের ঘরে চলে এলাম। গরিব মানুষের মাটির ঘর, দুটো ঘর পাশাপাশি, একটিতে আবর্জনা ভর্তি, অপরটি বসবাসের। তাইতেই একটি খাটিয়ায় পুরু করে কাঁথা পেতে বিছানা করা আছে, আরেকটি শয্যা প্রস্তুত আছে ঘরের মেঝে। আমাদের দুজনের জন্যই এই ব্যবস্থা। ওরা মা মেয়েতে পাশের ঘরে সে আবর্জনার পাশেই একটু জায়গা করে নিয়ে শুতে গেল। আমি রইলাম এই ঘরে। ছোট্টুর মা বারবার বলল, কি জেদি বাঙালি বাচ্চা রে বাবা, একদম ভয় ডর নেই। এত করে বললাম, তবু শুনল না। মা জগদম্বা সবার ভালো করুন, ওর যেন কোনো বিপদ না হয়। একা ঘরে ছোট্ট একটি চিমনি জেলে শুয়ে রইলাম চুপচাপ। সে আলোয় অন্ধকারের কোনো ক্ষতিই হলো না। না হোক, এখানে শুয়ে থাকলে আর যাই হোক ভূতের হাতে প্রাণ তো দিতে হবে না। শুয়ে রইলাম, কিন্তু ঘুম এলো না। হঠাৎই আমার কানে এলো বৃষ্টি ধরনের একরকম গান বাজনার শব্দ। মনে হলো কারা যেন হই হুল্লো করছে, নাচছে, আর দারুণ সব বেলাল্লাপানা গান গাইছে। এই সব যে কোথা থেকে ভেসে আসছে তা বুঝতে আর বাকি রইল না। আমি টর্চের আলোর ঘরের দরজা খুলে উঁকি মেরেই দেখি দূরে সেই কুঠি বাড়ি যেন রাতে অন্ধকারের প্রাণ পেয়ে জেগে উঠেছে। ঘরের ভেতর আলো জ্বলছে, বেলজিয়াম কাঁচের ভেতর দিয়ে ফুটে বেরোচ্ছে সেই আলো। এই মুহূর্তে কেমন যেন একটা অলৌকিক প্রভাবে আমার মনের ভেতর থেকে সমস্ত ভয় দূর হয়ে গেল। নিজেকে এবার সত্যি কাপুরুষ বলে মনে হলো আমার। অজয়কে ওইভাবে কুঠি বাড়িতে একা ফেলে রেখে এইভাবে চলে আসাটা কোনো মতেই উচিত হয় আমার। তাই এখনই ওকে ওইসব উপদ্রবের হাত থেকে রক্ষা করা প্রয়োজন মনে করে জুতোটা পায়ে গলিয়ে নামতে যাচ্ছি, অমনি ছোট্টু এসে হাত ধরল আমার। কাহা যা রহে তুম? বললাম, কুঠি বাড়িতে। মত যাও, ওখানে গেলেই তোমার বিপদ হবে। ততক্ষণে ছোট্টুর মাও উঠে এসেছে। কি হলো রে ছোট্টু? তারপর আমাকে দেখেই বলল, এত রাতে কোথায় যাচ্ছ তুমি? আমি কুঠি বাড়ির দিকে আঙুল দেখিয়ে বললাম, আমার বন্ধুর কাছে, তোমরাও এসো আমার সঙ্গে, চেঁচিয়ে গ্রামের আর সব লোকদের ডাকো। ছোট্টুর মা বলল, কেন মিছামিছি পরিশান হতে যাচ্ছ? ওই সাহেব ভূতেরা ওই রকমই। হঠাৎ করে ওই কুঠি বাড়িতে কোনো মেহমান এলে ওদের খুব আনন্দ হয় এবং তখনই ওই সব আরম্ভ করে। সারা রাত এই গান বাজনা চলবে ওদের। এই সময় কেউ বাধা দিলে ভীষণ রেগে যায় ওরা। আর গ্রামের লোকেদের কথা বলছো, হাজার ডাকাডাকি করলেও কেউ আসবে না, জেনে শুনে কেউ যাবে না ওখানে। আমি বললাম, এই রকম যখন ব্যাপার, তখন আগে ভাগে আমাদের সতর্ক না করে ওই কুঠি বাড়িতে ঢুকিয়ে দেওয়াটা কোনো মতেই উচিত হয়নি লগন দেবের। আসুক, তারপর যা বলার বলবো ওকে। বলাই উচিত, গত 2 বছরের মধ্যে কেউ রাত কাটায়নি ওই বাড়িতে। সেই জন্যেই ও মৌকা বুঝে তোমাদের এই বাড়িতে ঢুকিয়ে পরখ করে দেখতে চেয়েছিল উপদ্রবটা আগের মতন হয় কি না। অথচ মজার ব্যাপার, দিনের বেলায় আমরা ওই বাড়িতে ঢুকি বেরোই, কিন্তু কারো কিছু হয় না, শুধু রাত্রিবাস করতে গেলেই যা বিপত্তি। কুটিবাড়ির বেলাল্লাপানা তখন চরমে উঠেছে। নাচ গানের সঙ্গে চলছে হা 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 করে সে কি বিকট হাসি। আমি সব ভয়কে জয় করে সাহসে বুক বেঁধে হন হন করে এগিয়ে চললাম কুঠিবাড়ির দিকে। ওরা মা মেয়েতে অবাক বিস্ময় দেখতে লাগলো আমার চলে যাওয়া। কুঠিবাড়ির সামনে এসে একবার থমকে দাঁড়ালাম আমি। তারপর এগিয়ে গিয়ে তুম তুম করে 2টো লাঠি মারলাম দরজায়। সঙ্গে সঙ্গে গান বাজনা থেমে গেল, আলো নিভে গেল। আর কি হলো, দরজাটা
দুহাত হয়ে খুলে গেল। আমার সামনে এসে দাঁড়ালো কুকুর মুখো এক ফিরিঙ্গি সাহেব। যেমন বিচ্ছিরি তার চেহারা, তেমনই সাজ পোশাক। ক্রুদ্ধ সাহেব আমার দিকে তাকিয়ে কঠিন গলায় বলল, হোয়াট ডু ইউ ওয়ান্ট? আমি তখন ভীষণ রেগেছি। বললাম, আই ওয়ান্ট টু ষষ্ঠী পুজো তোদের বাপের। স্পিক ইংলিশ ব্লাডি নেটিভ, শাট আপ। অসভ্য ট্যাস ফিরিঙ্গির দল, তোদের বাপ ঠাকুরদা যে যেখানে আছে সবার নাম ঠিকানা একটা কাগজে লিখে এখনই আমাকে দে। ফেরার পথে তোদের সবাইকে গয়া নেমে একটা করে পিণ্ডি দিয়ে তবেই আমি বাড়ি আসব। সাহেব আমার কথার মানে কি বুঝলো কে জানে। অন্ধকারে আরও অনেকগুলো ছায়ামূর্তি দাঁড়িয়েছিল। তাদের কাছ থেকে একটা কাগজ চেয়ে খসখস করে কতগুলো নাম লিখে আমার হাতে দিয়ে বলল, গেট আউট। আমি বললাম, যাব তো বটেই, না হলে এই রাত দুপুরে এখানে বসে কি তোদের কীর্তন শুনব? তবে যাওয়ার আগে তোদের হাল কি করি দেখ। বলেই সম্মোহিতের মতো দাঁড়িয়ে যে লণ্ঠনটা ছিল সেটা খাটিয়ার উপর কাত করে খানিকটা তেল ঢেলে শিখা দিয়ে ধরিয়ে দিলাম আগুনটা। শুধু খাটিয়ায় নয়, সে আগুন ছড়িয়ে দিলাম আশেপাশেও। সঙ্গে সঙ্গে ভেলকির খেলা। ইংরেজিতে অশ্রাব্য গালাগালি দিতে দিতে ছায়ামূর্তিগুলো জানলা দরজা গুলে যেদিকে পারল পালালো। লেলিহান অগ্নিশিখায় কুঠিবাড়ি পুড়ে ছাই। আমি অজয়কে নিয়ে ছোট্টুদের বাড়িতে এসে চোখে মুখে জলের ঝাপটা দিয়ে ঘোর কাটালাম ওর। একটু প্রকৃতিস্থ হয়েও বলল, আমি চলে আসার পর কখন যে কি হয়েছিল তা ওর মনে নেই। তবে ওদের দলে ভিড়ে এবং উৎসাহ পেয়ে ও শুধু নেচেই চলেছিল। পরদিনেই আমরা কুঠিবাড়ির সর্বনাশ দেখে ঘোড়াপুরা ত্যাগ করেছিলাম। লগনদেও কারোর মুখে খবর পেয়েই সম্ভবত ভয়ে দেখা করেনি আমাদের সঙ্গে। তবে কিনা ফেরার পথে গয়ায় পিণ্ডি দিতে গিয়ে এক অন্য অভিজ্ঞতা হলো। পাণ্ডারা বলল, আমরা গুন্ডাগার্দি করি, মানুষ খুন করি, জ্যান্ত মানুষেরও পিণ্ডি চটকাই, কিন্তু সাহেব ভূতের পিণ্ডির মন্ত্র আমাদের কারও জানা ছিল না। তবে কিনা আমাদের যেমন গয়া তেমনই ওদের হয়তো গোয়া। তা আপনারা একবার গোয়ায় গিয়ে খোঁজ খবর নিয়ে দেখতে পারেন। আমাদের বইই গেছে গোয়ায় যেতে। তাই গয়া থেকে বুদ্ধ গয়া দেখে 2-1 দিনের মধ্যেই আমরা বাড়ি ফিরে এসেছিলাম। বন্ধুরা, আজ আমার গল্পের এখানেই সমাপ্তি। গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। এই রকম আরও গল্প শুনতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।